হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা মর্নিং মন্ত্র জিকে সিরিজ করছি সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে। সাথে এই সমস্ত জিকে প্রশ্নোত্তরগুলো ডাব্লিউবিপিএসসির আপকামিং ক্লার্কশিপ, মিসটেনিয়াস, ডাব্লিউবিসিএস, আইডিও, এসএসসির সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং রেলওয়ের পরীক্ষার এনটিপিসি গ্রুপ ডি পরীক্ষার জন্য সমপরিমাণে গুরুত্বপূর্ণ। কেননা জিকে তো জিকেই হয়, প্রত্যেকটা পরীক্ষাতেই জিকের যে সিলেবাস রয়েছে মোর অর লেস সেম এবং কিছুটা সেম ধরনের প্রশ্নই পরীক্ষাতে এসে থাকে। ইতিহাস, ভূগোল, জিওগ্রাফি, পলিটিক্স, তোমাদের সায়েন্স, স্ট্র্যাটেজিকে প্রত্যেকটা টপিক থেকেই প্রত্যেকটা সেটে প্রশ্নোত্তর রাখার চেষ্টা করছি একদম পরীক্ষার স্ট্যান্ডার্ড মেনটেন করে। 40টা করে প্রশ্ন তো থাকছে, সাথে আমি এক্সট্রা নোটসও কিছু দিচ্ছি যেখান থেকে তোমরা আনুষঙ্গিক আরো তথ্য জানতে পারো এবং পরীক্ষাতে সেখান থেকেও কমন পেতে পারো। তো সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করবে। আজকে আমরা 6 নম্বর প্র্যাকটিস সেট করব এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে। 1 নম্বর প্রশ্ন, বিশ্ব পাই দিবস কবে পালিত হয়? প্রত্যেকটা সেটেই আমি শুরুতে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রাখছি, তারপরে প্রত্যেকটা সাবজেক্ট থেকেই প্রশ্ন তো রাখছি যাতে পরীক্ষার মতো করে পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন এসে থাকে অর্থাৎ সমস্ত সাবজেক্ট থেকে তোমাদের কভার আপ হয়। তো সঠিক উত্তর হবে অপশন বি, 14ই মার্চ বিশ্ব পাই দিবস পালিত হয়ে থাকে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, জলাভূমির বুদ্ধিমান ব্যবহারের জন্য রামসার পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে হলেন? নিচে কোন ব্যক্তি প্রথম ভারতীয় হয়েছেন রামসার পুরস্কার প্রাপ্ত? সঠিক উত্তর হবে অপশন সি, জয়শ্রী ভেঙ্কটেশন। 3 নম্বর প্রশ্ন দেখো, টানা 7ম বছরের জন্য কোন বিমানবন্দর এশিয়া প্যাসিফিকের সেরা বিমানবন্দরের জন্য মর্যাদাপূর্ণ এএসকিউ পুরস্কার জিতেছে? টানা 7ম বছরের জন্য সঠিক উত্তর হবে অপশন ডি, দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর টানা 7ম বারের মতো এশিয়া প্যাসিফিকের সেরা বিমানবন্দরের জন্য মর্যাদাপূর্ণ এএসকিউ পুরস্কার জিতেছে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, 2020 থেকে 24 সালে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ নিচের কোনটি? কুড়ি থেকে 24 সালে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, ইউক্রেন। তোমরা জানো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছে এই সময় এবং সেই জন্য ইউক্রেন বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশে পরিণত হয়েছে। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ 2025 এবং কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ, দুটো ব্যাচ করছি। দুটো পরীক্ষার জন্য সেরা, দুটো পরীক্ষারই তোমরা সম্পূর্ণ প্রিলি ও মেন্সের প্রস্তুতি এই একই ব্যাচ কোর্সে পেয়ে যাবে। পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরি এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে ক্লাসগুলো করানো হবে। তার উপর মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল থাকছে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মধ্যে নেওয়ার জন্য এখনই যোগাযোগ করো 9647553612 নম্বরে এবং যুক্ত হয়ে যাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর কোথায় দাঁড়ালে ওজন বাড়বে? নিচের কোন স্থানে? 4টে স্থান রয়েছে দেখো, মেরু প্রদেশে, মধ্যস্থলে, কর্কট ক্রান্তি রেখায় নাকি মকর ক্রান্তি রেখায়? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, মেরু প্রদেশে। মেরু প্রদেশে দাঁড়ালে ওজন সব থেকে বেশি হবে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দ্বীপটির নাম নিচের কোনটি? 4টে দ্বীপের নাম দেওয়া রয়েছে, সুন্দরবন, সাগরদ্বীপ, পূর্বাশা এবং মাজুলি। সঠিক উত্তর হবে অপশন বি, সাগরদ্বীপ। সাগরদ্বীপ পশ্চিমবঙ্গের সব থেকে বড় দ্বীপ এবং মাজুলি হচ্ছে আসামে অবস্থিত, আসামের বৃহত্তম এবং এটা হচ্ছে ভারতের বৃহত্তম
দ্বীপ জেলা। নেক্সট দেখো পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। জনবসতির ঘনত্বে রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ। পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ 13.4%। পশ্চিমবঙ্গের শহরের সংখ্যা 195টি। পশ্চিমবঙ্গের গ্রামের সংখ্যা 38,700টি। পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা কোনটি? সেটা হচ্ছে উত্তর 24 পরগনা। নেক্সট পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা সেটা হচ্ছে দার্জিলিং। পশ্চিমবঙ্গের আয়তনের ক্ষুদ্রতম জেলা সেটা হচ্ছে কলকাতা এবং পশ্চিমবঙ্গের আয়তনের বৃহত্তম জেলা দক্ষিণ 24 পরগনা। নেক্সট 7 নম্বর, ফাদার মার্টিন কার ছদ্মনাম? নিচের কোন ব্যক্তির? সঠিক উত্তর হবে অপশন এ, নরেন্দ্রনাথ ভট্টাচার্যের ছদ্মনাম ফাদার মার্টিন। দেখো কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিকের ছদ্মনাম আমরা একটু দেখে নেব। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীললোহিত। বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হাবু শর্মা। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতুম পেঁচা। মধুসূদন দত্তের ছদ্মনাম টিমোথি পেনপোয়েম। অখিল নিয়োগীর ছদ্মনাম স্বপন বুড়ো। এছাড়া প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল এবং সমরেশ বসুর ছদ্মনাম কালকুট এবং ভ্রমর। 8 নম্বর প্রশ্ন দেখো, মামস রোগে কোন অঙ্গের স্ফীতি ঘটে? তোমরা দেখেছো মামস হলে দু গাল ফুলে যায়। তো নিচের কোন অঙ্গের স্ফীতি ঘটে? সঠিক উত্তর হবে অপশন সি, প্যারাটিড গ্রন্থি। 9 নম্বর প্রশ্ন দেখো, নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি? 4টে নৃত্যশৈলীর নাম রয়েছে রেংমা, জাদুর, পালি নাকি ঝুমুর। যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে একটু লাইক করে দাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রেংমা। নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম হয়ে যাবে রেংমা। দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজ্য এবং সেই সমস্ত রাজ্যে কোন কোন নৃত্য দেখতে পাওয়া যায় সেগুলো দেখো। মহারাষ্ট্রে গুরুত্বপূর্ণ নৃত্য সমূহ হলো লাবণী, তামাশা এবং দাহিকালা। মেঘালয়ের গুরুত্বপূর্ণ নৃত্য দেখো লহ এবং নংগ্রেম। উত্তরাখণ্ডের নৃত্য দেখো হুড়কা বাউল এবং পাণ্ডব নৃত্য। ছত্তিশগড়ের নৃত্য দেখো কর্মা, শৈল, সুয়া নাচা। সিকিমের কিছু গুরুত্বপূর্ণ লোকনৃত্য দেখো লিম্বু, চি রিমু, খুকুরি এবং সিকমারি। অরুণাচল প্রদেশের কিছু গুরুত্বপূর্ণ নৃত্য দেখো দামিন্দা, খামতি, বুইয়া এবং ওয়াংচ। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, রামন ম্যাগসেসাই পুরস্কার নামকরণ হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে? তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ফিলিপাইন্স দেশের রাষ্ট্রপতির নাম অনুসারে রামন ম্যাগসেসাই পুরস্কারের নামকরণ হয়েছে। রামন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড শুরু হয় কত সাল থেকে? 1958 সাল থেকে। এবং প্রথম কোন ব্যক্তি পান? আচার্য বিনোবা ভাবে প্রথম ব্যক্তি যিনি এই রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, স্কেলার রাশি নিচের কোনটি? 4টে অপশন রয়েছে শক্তি, ক্ষমতা নাকি ক্ষমতা এবং শক্তি উভয় নাকি কোনোটি নয়। শক্তি অর্থাৎ এনার্জি, ক্ষমতা মানে হচ্ছে পাওয়ার। তো স্কেলার রাশি কি? যার শুধুমাত্র মান রয়েছে, কোনো রকম দিক নেই, তাকে আমরা স্কেলার রাশি বলে থাকি। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, ক্ষমতা এবং শক্তি উভয় স্কেলার রাশি, অর্থাৎ এই দুটোর শুধুমাত্র মান রয়েছে, কোনো রকম দিক নেই। 12 নম্বর প্রশ্ন দেখো, লুমেন কিসের একক? 4টে অপশন শক্তির একক, বলের একক, আলোর পরিমাণের একক নাকি দীপ্তি প্রবাহর একক। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দীপ্তি প্রবাহর একক। ঠিক আছে, আলোর পরিমাণ নয়, আলোর
হচ্ছে অ্যামাউন্ট নয়, আলোর ইন্টেন্সিটি। দীপ্তি প্রবাহ মানে হচ্ছে ইন্টেন্সিটি অফ লাইট, আর আলোর পরিমাণ হচ্ছে অ্যামাউন্ট অফ লাইট। এটা হচ্ছে অ্যামাউন্ট অফ লাইট, আর এটা হচ্ছে ইন্টেন্সিটি, কতটা তীব্র, ইন্টেন্সিটি অফ লাইট। দুটো পার্থক্য রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা একক সমূহে দেখে নেব। দেখো প্রবাহ মাত্রা অর্থাৎ কারেন্ট, তার যে একক সেটা হচ্ছে অ্যাম্পিয়ার, আধানের একক কুলম্ব, ঘাতের একক নিউটন পার সেকেন্ড, রোধঙ্কের একক ওহম মিটার, সরণের একক শুধু মিটার, লিনতাপের একক জুল পার কিলোগ্রাম। এছাড়া দীপন প্রাবল্যের একক সেটা হচ্ছে ক্যান্ডেলা। তারপর দেখো পদার্থের পরিমাণ সেটা হচ্ছে মোল এবং উষ্ণতা হচ্ছে কেলভিন। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? তো বিশুদ্ধ জলের পিএইচ এর মান হয়ে যাবে অপশন বি 7। প্রশম দ্রবণ বলা হয় তাকে, এটাকে প্রশম দ্রবণ বলা হয়ে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে পদার্থের আমরা পিএইচ দেখে নেব। মানুষের রক্তের পিএইচ 7.3 থেকে 7.5 এবং এটা একটা বাফার দ্রবণ। নেক্সট মানুষের মূত্রের পিএইচ 6, চোখের জলের পিএইচ 4.8 থেকে 7.5 এর মধ্যে ভ্যারি করে। মানুষের লালা রসের পিএইচ 6.5 থেকে 7.5, উর্বর মৃত্তিকার পিএইচ 6.5 থেকে 7.0, প্রশমিত মৃত্তিকা সেটা হচ্ছে 7.0, ভিনিগারের যে পিএইচ সেটা হচ্ছে 2.9, টমেটোর পিএইচ 4.0 থেকে 4.5, গরুর দুধের পিএইচ 6.4, চুনের পিএইচ 1.8 থেকে 2.0। পিএইচ এর যে স্কেল, সেই স্কেলটাকে তো এইভাবে লেখা হয়, একদিকে শুরু হয় 0, মাঝখানে থাকে 7, আর একদিকে থাকে 14। ঠিক আছে, 7-এর কম যেটা, ঠিক আছে, 0 থেকে 7-এর মধ্যে এই অংশটা, এটা হচ্ছে অ্যাসিড, ঠিক আছে, বা অম্ল। 7 হচ্ছে কি প্রশম দ্রবণ বা বিশুদ্ধ জল, আর এই যে অঞ্চলটা 7-এর উপর মানে 7-এর থেকে বেশি, 7 থেকে 14, সেটা হচ্ছে বেসিক, বা যেটাকে আমরা ক্ষার বলে থাকি, ক্ষারীয়। ঠিক আছে, তো এই স্কেলটা মনে রাখবে। দেখো যেমন ভিনিগার সেটা হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড, দেখো 2.9, তার মানে কোথায় 7-এর নিচে পড়ছে। আর যেমন আর একটা জিনিস দেখি, যেমন দেখো এই যে মানুষের রক্ত একটু ক্ষারীয় হয়ে থাকে, তো এটা দেখো 7-এর থেকে একটু বেশি। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? নিচের কোন ব্যক্তি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন ঐতিহাসিক পত্র পত্রিকা এবং তাদের সম্পাদকের ব্যাপারে পরীক্ষায় প্রশ্ন আসে। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন ডি, অক্ষয় কুমার দত্ত। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পত্রিকা এবং তাদের প্রতিষ্ঠা স্থল এবং যারা প্রকাশ করতেন তাদের ব্যাপারে একটু দেখে নিই। বেঙ্গল গ্যাজেট 1780 সাল থেকে শুরু হয়, জেমস অগাস্টাস হিকি চালু করেন। দিগদর্শন শুরু হয় 1818 থেকে, জন ক্লার্ক মার্সম্যান চালু করেন। সমাচার দর্পণও শুরু হয় 1818 সালে, জন ক্লার্ক মার্সম্যান চালু করেন। বেঙ্গল গ্যাজেট 1818 থেকে শুরু হয়, গঙ্গা কিশোর ভট্টাচার্য চালু করেন। সংবাদ কৌমুদী 1821 সালে চালু হয়, রাজা রামমোহন রায় চালু করেন। সমাচার চন্দ্রিকা 1820 সাল থেকে শুরু হয়, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় শুরু করেন। এছাড়া পার্থেনার নামে পত্রিকা 1830 সালে ডিরোজিও শুরু করেন, এবং সংবাদ প্রভাকর 1831 সালে শুরু হয়, ঈশ্বরচন্দ্র গুপ্ত শুরু করেন। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বিদ্রোহী নাটক নিচের কোনটি? তো ভারতের প্রথম বিদ্রোহী নাটক হয়ে যাবে অপশন সি, নীল দর্পণ। কে লিখেছিলেন? দীনবন্ধু মিত্র। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? রাজ্যসভা
বা আপার হাউস ভারতবর্ষের পার্লামেন্টের, সেখানে সদস্য হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে? সঠিক উত্তর অপশন এ 30 বছর। দেখো কিছু গুরুত্বপূর্ণ বয়স দেখে নিই। রাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম 35 বছর হতে হবে, উপরাষ্ট্রপতি হতে গেলেও 35 বছর এবং রাজ্যপাল হতে গেলেও 35 বছর। মুখ্যমন্ত্রী হতে গেলে 25 বছর, লোকসভার স্পিকার হতে গেলে 25 বছর, লোকসভার সদস্য হতে গেলে 25 বছর। এছাড়া রাজ্যসভার সদস্য হতে গেলে 30 বছর, এমএলএ হতে গেলে 25 বছর এবং এমএলসি হতে গেলে 30 বছর। পঞ্চায়েতের সদস্য হতে গেলে 21 বছর, পৌরসভার সদস্য হতে গেলে 21 বছর এবং কারখানায় কাজ করতে গেলে ন্যূনতম 14 বছর হওয়া প্রয়োজন। 17 নম্বর প্রশ্ন দেখো, হরপ্পা লিপিতে মোট কয়টি চিহ্ন আছে? সঠিক উত্তর হবে অপশন সি, 855টি লিপি রয়েছে হরপ্পা লিপিতে বা চিহ্ন রয়েছে। এবং হরপ্পা লিপি কি ধরনের? ব্রস্টফেডন। ঠিক আছে, ব্রস্টফেডন প্রকৃতির কি? আমরা বাংলা কিভাবে লিখে থাকি বা কোনো একটা লিখে থাকি কি বাঁ দিক থেকে ডান দিকে, কিন্তু ব্রস্টফেডন হচ্ছে বাঁ দিক থেকে ডান দিক শুরু করলাম, তারপর ডান দিকে লাইনটা শেষ হলো, আবার ডান দিক থেকে লিখে বাঁ দিকে আসবো, আবার বাঁ দিক থেকে গিয়ে ডান দিকে যাবো, আবার ডান দিক থেকে বাঁ দিকে। তার মানে কিভাবে যাচ্ছে এইরকম 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 ভাবে লেখার যে প্রকৃতি সেটা হচ্ছে ব্রস্টফেডন। 18 নম্বর প্রশ্ন দেখো, কোনটি বহুকোষী জীব? 4টে অপশন রয়েছে, নিচের কোনটা বহুকোষী জীব? সঠিক উত্তর হবে অপশন এ, কেঁচো। আর বাদ বাকি যা রয়েছে সবই এক কোষী জীব। 19 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম প্রেসিডেন্সি ব্যাংকটি কোথায় ছিল? নিচের কোন রাজ্যে ভারতের প্রথম প্রেসিডেন্সি ব্যাংক অবস্থিত ছিল? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন বি, কলকাতাতে। 20 নম্বর প্রশ্ন দেখো, কোষ প্রাচীর তৈরি করতে কোন মৌলের প্রয়োজন হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, ক্যালসিয়াম। ক্যালসিয়াম লেগে থাকে কোষ প্রাচীর তৈরি করতে গেলে। এছাড়া আর কি হয়? প্রোটিন এবং লিপিড, এই দুটো ব্যবহার হয়ে থাকে কোষ প্রাচীর গঠন কালে। 21 নম্বর প্রশ্ন দেখো, ম্যাডোনা চিত্রটি বা ছবিটি কে এঁকেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, বিখ্যাত চিত্রশিল্পী রাফায়েল ম্যাডোনা চিত্রটি এঁকেছিলেন। 22 নম্বর প্রশ্ন দেখো, কোন শহরকে সবুজ নগর বলা হয় থাকে? গ্রিন সিটি বলা হয় থাকে নিচের কোন শহরকে? সঠিক উত্তর অপশন বি, চেন্নাইকে গ্রিন সিটি বলা হয় বা সবুজ নগর বলা হয়ে থাকে। দেখো কিছু শহর এবং সেই সমস্ত শহরের কি কি উপনাম বা ডাকনাম রয়েছে সেগুলো দেখে নেই। দিল্লির ডাকনাম এশিয়ার রোম, কাশ্মীরের যে নাম রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর ভূস্বর্গ, পুনের ডাকনাম দাক্ষিণাত্যের রানী, অন্ধ্রপ্রদেশের ডাকনাম এশিয়ার ডিমের ঝুড়ি, উদয়পুরের ডাকনাম ভারতের শ্বেত শহর, লখনৌয়ের ডাকনাম ভারতের সঙ্গীতের শহর। এছাড়া নাগপুরের ডাকনাম কমলা লেবু শহর এবং মুম্বাইয়ের ডাকনাম ভারতের ভেনিস, ত্রিপুরার ডাকনাম পঞ্চ পাহাড়ের দেশ। 23 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজাদের ভগবানের পুত্র বলা হতো? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, কুষাণ রাজারা। কুষাণ রাজারা ভগবানের পুত্র বলে নিজেদেরকে মনে করত এবং সেই জন্য তারা দেবপুত্র দেবপুত্র উপাধি গ্রহণ করেছিল। 24 নম্বর প্রশ্ন দেখো, 10 টাকার কারেন্সি নোটে কার স্বাক্ষর থাকে? 4জন ব্যক্তির নাম রয়েছে, দেখো অর্থমন্ত্রীর, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নরের, নাকি অর্থ মন্ত্রকের সচিবের। তো 10 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নরের।
25 নম্বর প্রশ্ন দেখো, রাজ্যসভার প্রধান কর্মদক্ষাকে? রাজ্যসভার প্রধান কর্মদক্ষাকে বা চেয়ারম্যান কে হয়ে থাকেন? সঠিক উত্তর হবে অপশন এ, উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট তার ক্ষমতা বলে রাজ্যসভার প্রধান কর্মদক্ষ বা চেয়ারম্যান হয়ে থাকেন। এবং এটা আর্টিকেল কত নম্বর রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ, আর্টিকেল হচ্ছে 64। 64 নম্বর আর্টিকেলে বলা রয়েছে যে ক্ষমতা বলে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হবেন। 26 নম্বর প্রশ্ন, ইসরো কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন শহরে? সঠিক উত্তর অপশন এ, বেঙ্গালুরুতে। 27 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন সালে খাদ্য আন্দোলন হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন এ, 1960 সালে পশ্চিমবঙ্গে খাদ্য আন্দোলন হয়েছিল। 28 নম্বর প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? এটা ইস্যু প্রশ্ন, প্রত্যেকে পারা উচিত এবং আশা করছি প্রত্যেকে পারবে। সঠিক উত্তর হবে অপশন সি, বি আর আম্বেদকর ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব প্রথম ব্যক্তিবর্গ ভারতবর্ষের। দেখো ভারতের প্রথম বিচারপতি ছিলেন হরিলাল জে কানিয়া। ভারতের প্রথম লোকপাল ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ। প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। প্রথম চিফ ইনফরমেশন কমিশনার ছিলেন ওয়াজাহাট হাবিবুল্লাহ। প্রথম কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার ছিলেন এন শ্রীনিবাস রাও। প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন এম সি সীতালভট। এছাড়া প্রথম লোকসভার স্পিকার ছিলেন জিভি মাভালঙ্কা এবং প্রথম ক্যাবিনেট সেক্রেটারি এন আর পিল্লাই ছিলেন। 29 দেখো, কোন রাজ্যের অপর নাম প্রাচ্যের স্কটল্যান্ড? নিচের কোন রাজ্য প্রাচ্যের স্কটল্যান্ড নামে পরিচিত? সঠিক উত্তর অপশন ডি, মেঘালয়। 30 নম্বর প্রশ্ন দেখো, হিন্দুদের প্রাচীনতম মহাকাব্য নিচের কোনটি? এর থেকে ইস্যু প্রশ্ন হয় না, প্রত্যেকে পারবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রামায়ণ। রামায়ণ হিন্দুদের প্রাচীনতম মহাকাব্য। 31 নম্বর প্রশ্ন দেখো, কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পেরিয়ার অভয়ারণ্য। কোথায় অবস্থিত রয়েছে? কেরালা। ঠিক আছে, গির অরণ্য এশিয়াটিক লায়ন, এশিয়াটিক সিংহর জন্য বিখ্যাত। আর জলদাপাড়া এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। 32 নম্বর প্রশ্ন দেখো, হাইড্রা কিসের দ্বারা শ্বসন কার্য করে? নিচের কোনটির দ্বারা? সঠিক উত্তর হবে অপশন সি, সারা শরীর। সারা শরীর বা দেহ ত্বক যেটাকে বলা হয় থাকে বা দেহতল, তার মাধ্যমে শ্বসন কার্য করে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আহ প্রাণী এবং তারা কিভাবে শ্বসন কার্য চালায়, কোন কোন অঙ্গের মাধ্যমে, সেগুলো দেখে নিই। আরশোলা শ্বাস অঙ্গ ট্রাকিয়া নামে পরিচিত। শামুকের শ্বাসঙ্গ ফুলকা বা ম্যান্ডেল পর্দা নামে পরিচিত। ব্যাঙাচির যে শ্বাসঙ্গ সেটা হচ্ছে বহিঃফুলকা এবং অন্তঃফুলকা। অ্যামিবার শ্বাস অঙ্গ সংকুচিত গহ্বর। হাইড্রার শ্বাস অঙ্গ সেটা হচ্ছে দেহতল অর্থাৎ সারা শরীর, এবং কেঁচোর দেহ ত্বক। মাকড়সার বুক লাং এবং কাঁকড়া বিছেরও বুক লাং, এই দুটো একই, বুক লাং এর মাধ্যমে শ্বাসকার্য করে। এবং চিংড়ির হচ্ছে বুক গিল। 33 নম্বর প্রশ্ন দেখো, হাইপোকাইসিস বলতে কোন গ্রন্থিকে বোঝায়? নিচের কোন গ্রন্থিকে হাইপোকাইসিস বলে থাকি আমরা? সঠিক উত্তর অপশন বি, পিটুইটারিকে। 34 নম্বর প্রশ্ন দেখো, কুচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি,
তোরসা নদীর তীরে অবস্থিত রয়েছে কোচবিহার শহরটি। দেখো পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ শহর এবং সেগুলো কোন কোন নদীর তীরে অবস্থিত একটু দেখে নিই। জলপাইগুড়ি শহরটি তিস্তা এবং করলা নদীর তীরে। শিলিগুড়ি শহরটি মহানন্দা এবং বালাসন নদীর তীরে। আলিপুরদুয়ার কালাজানি নদীর তীরে। কোচবিহার তোরসা নদীর তীরে। দুর্গাপুর দামোদর নদীর তীরে। কাটোয়া ভাগীরথী নদীর তীরে অবস্থিত রয়েছে। ইলাম বাজার অজয় নদীর তীরে। কৃষ্ণনগর জলঙ্গি নদীর তীরে এবং বোলপুর কোপাই নদীর তীরে অবস্থিত রয়েছে। 35 নম্বর প্রশ্ন দেখো, খলজি বংশের শেষ সুলতানকে? নিচের কোন ব্যক্তি খলজি বংশের শেষ সুলতান ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, মুবারক খলজি। 36 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী বা নদ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, দামোদর নদ। দামোদর নদ বা দামোদর নদী পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী। 1 নম্বর জাতীয় সড়ক কোন দুটি স্থানকে সংযুক্ত করেছে? চারটে অপশন রয়েছে, দিল্লি ও বম্বে, নতুন দিল্লি এবং অমৃতসর, জম্মু ও কাশ্মীর, নাকি দিল্লি ও জম্মু। তো নিচের কোন দুটি স্থানকে সংযুক্ত করেছে? 1 নম্বর ন্যাশনাল হাইওয়ে। সঠিক উত্তর হবে অপশন বি, নতুন দিল্লি এবং অমৃতসরকে। 39 দেখো, ভারতীয় নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি, রাজা রামমোহন রায়কে। 40 নম্বর প্রশ্ন দেখো, নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে? এবং আজকে ক্লাসের এটাই শেষ প্রশ্ন। এরপর দুখানা হোমওয়ার্ক রয়েছে, সেই হোমওয়ার্ক দুটোও দেখবে। তো নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, কেশবচন্দ্র সেন। আর শুধু ব্রাহ্ম সমাজ, ঠিক আছে, সেটা হবে রাজা রামমোহন রায়। শুধু ব্রাহ্ম সমাজ যদি হয়। ওকে, তো এই ছিল আজকে ক্লাসের 40টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং যারা যারা ভিডিও দেখছো তারা একটু লাইক করে দাও। এবং ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ এবং কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। 9647553612 নম্বরে যোগাযোগ করো এবং বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।